রুদ্র বাইক নিয়ে ক্যাম্পাসে ঢোকা মাত্রই বন্ধুরা এসে হাজির হয়। বন্ধু বলতে হিমেল আর সাজিদ। ভার্সিটি শুরু থেকেই তারা বেস্ট ফ্রেন্ড। রুদ্রর এই ফ্রেন্ড গ্রুপে মেয়েরাও আছে। তার মধ্যে একজন হচ্ছে লিলি, যে চরম লেভেলের বেহায়া। যদিও রুদ্র সরাসরি তাকে বেহায়া নামে সম্বোধন করে, তবুও এই মেয়ে তার সাথেই চিপকে থাকে। এসবের পরও তাদের বন্ধুত্বে এখনও কোনো সমস্যা হয়নি, কারণ একসাথে থাকতে থাকতে সবার মাঝেই একটা বন্ডিং সৃষ্টি হয়ে গিয়েছে। রুদ্র জানে লিলি তাকে পছন্দ করে, তবে তার মাঝে লিলির জন্য কোনো ফিলিংস নেই। সে আছে শুধু নিজের মতো পড়াশোনা, ছোটখাটো ট্যুর এসব নিয়েই। তাদের গ্রুপে মেয়ে বলতে লিলি, সিয়া আর মোনা। ভার্সিটি শুরুর সময় থেকেই টুকটাক কথা বলতে বলতে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তাই পড়াশোনা হোক আর ট্যুর সবাই একসাথেই থাকে। মেয়েরা এখনও বোধহয় ভার্সিটি আসেনি, তবে তারা ছেলেরা আরও আগেই এসে উপস্থিত। রুদ্রকে আসতে দেখেই হিমেল আর সাজিদ কাছে আসে। দোস্ত, বিয়ে করে নিলি আর আমাদের দাওয়াতও দিলি না। রুদ্র: আমার বিয়ের কথা তোদের কে বলেছে? সাজিদ বলে: কি ভেবেছিস লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানতেও পারবো না? মেহের নতুন ভাবি পেয়ে খুশিতে পোস্ট দিয়েছিল, সেখান থেকেই জেনেছি। রুদ্র এতক্ষণে বুঝে বন্ধুরা কোথা থেকে খবর পেয়েছে, কারণ বাবা মায়ের থেকে তাদের জানার কোনো সম্ভাবনা নেই। বাবাকে তারাও বেশ ভয় পায়, আর মায়ের তো মন খারাপ, কাউকে জানানোর মুড নেই। মাঝে থেকে মেহের ফাঁসিয়ে দিল। ভেবেছিল কাউকে জানাবে না বিয়ের কথাটা, সেই তো জেনে গেল এখন। রুদ্রর রাগ উঠে যায়, সাথে সাথেই মেহেরকে ফোন দেয়। ফোন রিসিভ হতেই চেঁচিয়ে বলে: মেয়েরে হাড়গোড় ভেঙে ফেলব বেয়াদব মেয়ে, এই জন্য তোকে ফোন কিনে দেওয়া হয়েছে? এক্ষুনি পোস্ট ডিলিট না করলে বাসায় এসে আগে তোর ফোন ভাঙব, তারপর পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে বাসায় বসিয়ে রাখব। ওপাশ থেকে কোনো কথা না শুনে রুদ্রর আরও মেজাজ খারাপ হয়ে যায়। রেগে আরও কিছু বলতে যাবে, তখনই মেহের কথা বলে: হ্যাঁ ভাইয়া বলো। বলো মানে, এতক্ষণ কি বলেছি শুনিসনি? আবার রিপিট করতে হবে এখন? মেহের ভরকে যায়। ভাইয়া এভাবে কথা বলছে কেন? পাশে তাকিয়ে ইমাকে স্বাভাবিকভাবেই বসে থাকতে দেখে। মূলত ইমাকে বসিয়ে রেখে সে একটু ওয়াশরুমে গিয়েছিল। এরই মাঝে এসে দেখে ইমার হাতে ফোন। সেদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। ফোন রিসিভ হয়ে আছে দেখে তাড়াতাড়ি কানে নিয়েছে, তবে ভাইয়ের রাগারাগি শুনে থ হয়ে গেছে। আমি শুনিনি ভাইয়া, ফোন ভাবির হাতে ছিল, ভুলে রিসিভ হয়ে গেছে হয়তো। আবার বলো প্লিজ। ভুলে রিসিভ হয় মানে কি? কোনো কমন সেন্স নেই মেয়ের, অন্যের ফোন ধরবে কেন? ফালতু যত সব। আচ্ছা, আর হবে না, এখন বলো তো কি পোস্ট দিয়েছিস তুই? মেহের ভয় পেয়ে যায়। পোস্ট তো খুশিতে দিয়েছিল, তবে ভাইয়ের রাগ দেখে তো পরে বুঝেছে ভাই খুশি না এই বিয়ে নিয়ে, তাই পরে পোস্ট ডিলিট দিতেও ভুলে গেছে। এই মুহূর্তে ডিলিট না করলে বাসায় এসে আগে তোর ফোন ভাঙব, তারপর পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে বাসায় বসিয়ে রাখব। মেহের ভয় পেয়ে তাড়াহুড়ো করে ফোন কেটে আগে পোস্ট ডিলিট করে। কি আর এমন দিয়েছিল? বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একটু খুশিতে পোস্ট দিয়েছিল, এতে রাগের কি আছে? আজব তো। রুদ্রর বোনের সাথে সামান্য বিষয়ে এমন রাগ করতে দেখে বন্ধুরা অবাক হয়। সাজিদ বলে: তুই কি এই বিয়ে নিয়ে সন্তুষ্ট নস? রুদ্র হঠাৎ চিল্লিয়ে বলে: কে সন্তুষ্ট হবে এসব বিয়েতে? আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তার ওপর মেয়ে। ডিভোর্সি বলতে গিয়েও সে থেমে যায়। যতই হোক, একটা মেয়েকে নিয়ে সে বন্ধুদের সামনেও এভাবে বলতে পারবে না। মেয়েটাকে সে বউ হিসেবে মানুক আর না মানুক, তবুয়া কারো অসম্মান করা তার রীতিতে নেই। কি হলো? মেয়ে কি করেছে? কিছু না, আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আমার সময় লাগবে, তাই বাড়িতেও যাচ্ছি না, আজই আবার ফ্ল্যাটে চলে যাব। হিমেল অবাক হয়ে বলে: তোর মাথা ঠিক আছে? নতুন বউ রেখে তুই ফ্ল্যাটে চলে যাবি? দোস্ত, তোর মেয়েটা তোর বউ, অন্য কেউ না তো। মাথায় নিয়ে নাচতে হবে নাকি? থাকুক বাড়িতে, আমি যাচ্ছি না। হিমেল সাজিদ অবাক হয়ে তাকিয়ে থাকে। যেখানে ছেলেরা বিয়ে নিয়ে পাগলামি করে, সেখানে এই ছেলে বিয়ে করেও যেতে চাইছে না। এ কেমন ছেলে রে বাবা! রুদ্র তার পড়াশোনার জন্য ভার্সিটির কাছাকাছি ফ্ল্যাট নিয়ে থাকে। একমাত্র বাবার সাথে রাগারাগি করেই সিদ্ধান্ত নিয়েছে, অথচ তাদের বাড়িতে কোনো ঝামেলা নেই, একদম শান্তশিষ্ট পরিবেশ। তাও ছেলের জেদ কতটুকু, বাবার সাথে জেদ করে আলাদা থাকছে। এমন সময় মেয়েরা চলে আসে। তাদের দেখেই হিমেল খুশিতে রুদ্রর বিয়ের কথা বলতে যায়। গাইজ, আমাদের রুদ্র। আ আহ নিজের পেছনে রুদ্রর এক জোরসে লাথি খেয়ে তার কথাটাও শেষ করতে পারে না। রুদ্র দাঁত কিরমির করে বলে: বল না, কি যেন বলছিলি? হিমেল নিজের পেছনে হাত ধরে দুদিকে মাথা নাড়ায়। সাজিদের দিকে তাকালেও সেও নিজের পেছনে ধরে পিছিয়ে যায়। বুঝতে পারে রুদ্র এখনই সব কাউকে জানাতে চাইছে না, তাই বলে যে নিজের ফ্রেন্ডসদেরকেও জানাবে না সেটা বুঝতে পারেনি। মেয়েগুলো তো অবাক হয়ে তাকিয়ে থাকে। লিলি এসে রুদ্রর এক হাত ঝাপটে ধরে বলে: আহনাফ, কি হয়েছে? ওরা কি বলতে চাচ্ছিল? রুদ্র বিরক্তি নিয়ে হাত সরায়, তারপর বিরক্তি কণ্ঠেই বলে: জানি না, ওদেরকেই জিজ্ঞাসা করো গিয়ে। সিয়া আর মোনাও একে অপরের দিকে তাকায়। তারাও কিছুই বুঝতে পারে না, কারণ তারা তো কেউ মেহেরের পোস্ট দেখেনি। এতক্ষণে পোস্ট ডিলিটও হয়ে গেছে, আর তাদের জানার কোনো সম্ভাবনাও নেই। ইমা চুপচাপ মেহেরের বিছানায় বসেছিল। রিয়াজুল হক অফিসে যাওয়ার আগে মেহেরকে বলেছে ইমাকে সাথে করে কিছু প্রয়োজনীয় জিনিস, ড্রেস কিনে আনতে।
বাড়ির ড্রাইভার শাফিক চাচা তাদের সাথেই থাকবেন। এখন তো আর কিছুই করার নেই, মেয়ে দুটোকে একাই পাঠাতে হবে, কারণ রুদ্রকে আর বলেও লাভ নেই। ওনারও অফিস আছে, সরকারি চাকরি, চাইলেই বাদ দেওয়া যায় না। আর শামিনা বেগম তো রুমে মন খারাপ করে বসে আছেন। তিনি চেয়েছিলেন একমাত্র ছেলের জন্য নিজে পছন্দ করে বিয়ে করাবেন, সেটা তো হতে দিল না, দিল ডিভোর্সি এক মেয়ের সাথে বিয়ে। এই জন্য ইমাকে তিনি একদমই সহ্য করতে পারছেন না। ইমাকে বসিয়ে রেখে মেহের ওয়াশরুমে গিয়েছিল। তখনই তার ফোন আসতেই ইমা ভাইয়া নামে সেফ থাকা ফোনটা হাতে নিয়েছিল, কিন্তু ভুলে সেটা টাচ লেগে রিসিভ হয়ে যায়। ফোনের সাউন্ড বেশি হওয়ায় সে সবই শুনতে পেরেছে, তবুও কিছুই বলেনি। তারপর মেহের কথা বলে, কথা শেষ করে মেহের ইমাকে বলে, সরি ভাবি, আমারই ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমি তোমাদের বিয়ে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ফেলেছিলাম, এই জন্য ভাইয়া রাগ করেছে। ইমা মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, সমস্যা নেই, আমারও তোমার ফোন ধরাটা উচিত হয়নি। মেহের অবাক হয়ে বলে, তুমি তো সুন্দর করে কথা বলতেই পারো, এভাবে বলো না কেন? ইমা একটু হেসে বলে, গ্রামের মানুষ তো, শুদ্ধ কথাও তাদের গায়ে লাগে। আমার স্বামী, মানে আগের স্বামী, এভাবে কথা বলার জন্য একদিন মেরেছিল। কি বলছো? এসব কারণেও কেউ মারে? আসলে রেগেছিল প্রচুর, আমি বুঝি নাই তখন, তাই আর কি। এই কেমন আজব মানুষ, ভালোই হয়েছে ডিভোর্স হয়ে গেছে। এই কেমন আজব মানুষ, ভালোই হয়েছে ডিভোর্স হয়ে গেছে। ইমা হাসে শুধু, সে তো পড়াশোনা করেছে, ভদ্রতা বিষয়টা ভালোই বোঝে। তবে তার আগের স্বামী বুঝত না, একটু ভুল হলেই মারধর করত। বিয়েটাও তো করতে চায়নি তাকে, নিজের দোষে বাধ্য হয়ে করেছে। লোভ তো ছিল তার শরীরের ওপর, সেটা পাওয়া শেষে তার মূল্যও শেষ হয়ে গিয়েছিল। তারপর ছিল শুধু অত্যাচার, এর মাঝেও একটু ঠাঁই পাওয়ার জন্য সে মাটি কামড়ে পড়েছিল। সেটাও হলো না, তাকে দিবস দিয়ে চাচির বাড়ি পাঠিয়েই দিল, আর সেখানে আরেক দফা অত্যাচার। ইমার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেহের অবাক হয়ে ইমার হাসির দিকে তাকিয়েছিল। তার বয়সেই তো, অথচ জীবনের অনেকটা অংশ পার করে এসেছে, আর সে হচ্ছে বাবা মায়ের একমাত্র আদরের দুলালি। ইমার কথা শোনার পর মেহেরের অনেক খারাপ লাগে। সে নিজেও ভাইয়ের হঠাৎ বিয়ে নিয়ে খুশি হতে পারছিল না। একমাত্র ভাইয়ের বিয়ে নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল তার, অথচ বাবার একটা সিদ্ধান্ত সব পানিতে ভাসিয়ে দিয়েছে। বাহির থেকে মায়ের ডাকে মেহেরের হোশ ফেরে। সে ইমাকে বসিয়ে রেখে মায়ের কাছে যায়। হ্যাঁ আম্মু, বলো, ওই মেয়ে কোথায়? ঘরে বসে আরাম করছে নাকি? রান্না করবে কে? এই জন্য বাড়িতে বসিয়ে রেখেছি নাকি? মেহের অবাক হয়ে বলে, এভাবে কথা বলছো কেন? তুমি তো এমন না আম্মু, বাড়িতে মেয়ের আছে তো, আর রান্না তো তুমিই করো। এখন ভাবির কথা বলছো কেন? মেয়ের কথায় শামিনা বেগম আরও রেগে যান, চিল্লিয়ে বলে, বাহ, আমার মেয়ে হয়ে বাহিরের একটা মেয়ের হয়ে কথা বলছিস? বাড়ির বউ হয়ে এসেছে আর বাড়ির কাজ করবে না, তা কেমন করে হবে? আদৌ বাড়ির কাজ পারে নাকি? নয়তো আগের ঘরে ডিভোর্স হবে কেন? রুমের ভেতর থেকে ইমা সব কথাই শুনতে পায়। এসব নিয়ে তার মাথা ব্যথা নেই, এসব কথা শুনে শুনে তার অভ্যাস আছে, তাই সে নিঃশব্দে মেহেরের রুম থেকে বেরিয়ে আসে। সোজা শামিনা বেগমের কাছে এসে বলে, কি করতে হবে বলে দেন, আমি করে দিব। বলে দিতে হবে মানে কি? দুপুর হয়ে যাচ্ছে, রান্না করতে হবে না? মেয়ে মানুষ হয়ে কখন কি করতে হবে জানো না? ইমা মাথা নিচু করেই বলে, কি রান্না করব বলে দেন। শামিনা বেগম একে একে কয়েক পদের কথা বলেন। এত পদের কথা শুনে মেহের বলে, এত পদ কে খাবে? 2-3টে বললেই তো হয়। তোর কথায় চলবো আমি? ছেলে আমার না খেয়েই চলে গিয়েছে আজ, আমি ওর ফ্ল্যাটে যাব খাবার নিয়ে। খাবার ভালো না হলে খবর আছে। ইমা নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সকালে মেহের তাকে সবগুলো রুম দেখিয়েছে। রান্নাঘরে গিয়ে দুজন মেয়েটকে দেখে সে, তাদের পরনে তার থেকেও ভালো পোশাক, যেন ইমা নিজেই এই বাড়ির মেয়েট, আর ওরা বাড়ির সদস্য। মেয়ের দুজন তার দিকে তাকিয়ে একে অপরের সাথে ফিসফিস করছে। এদের একজন বাড়ির রান্নায় শামিনা বেগমকে সাহায্য করে, আরেকজন ঘরদোর পরিষ্কার করেন। শামিনা বেগমের ছোট্ট এই সংসারে দুজন মেয়েদের কোনো দরকার ছিল না, শুধু একটু সাহায্যের জন্য রিয়াজুল হক একজন মেয়েড হালিমা খাতুনকে নিয়ে এসেছিলেন, কারণ শামিনা বেগম একটু অসুস্থ। অপর মেয়েটি হালিমা খাতুনের বোন হয়। তার স্বামী মারা যাওয়ার পর রুমানার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই শামিনা বেগম নিজেই রুমানাকেও বাড়িতে মেয়েড হিসেবে রেখে দেন। এত ভালো একজন মহিলা নিজের ছেলের বউয়ের সাথে এমন ব্যবহার করছে, এটা যেন অবিশ্বাস্যই লাগছে। হালিমা এগিয়ে গিয়ে ইমাকে বলে, হ্যাঁ গো মেয়ে, রান্না আদৌ পারবে তুমি? সোজা রান্নাঘরে চইলা আইলা যে। ইমা মাথা নাড়িয়ে বলে, আমি পারবো, আমার একটু মশলাপাতি সব দেখায় দেন, আমি রান্না করে দিব। বাহির থেকে শামিনা বেগম সব দেখতে থাকেন। ইমা মাথায় কাপড় দিয়ে চুপচাপ রান্না করছে। ওর রান্নার চটপট ভাব দেখে মনে হচ্ছে এই কাজে বেশ পারদর্শী সে। মেহেরও সেখানেই ছিল, সে প্রায় তৈরিই হয়ে গিয়েছিল ইমাকে নিয়ে শপিংয়ে যাওয়ার জন্য। এরই মাঝে মা এসে ব্যাঘাত ঘটিয়ে দিল। আম্মু, ভাবিকে নিয়ে শপিংয়ে যেতাম, বাবা তো বলে গেল। এতে তিনি ধমকে বলেন, সাহস বেশি হয়ে গেছে নাকি? বাবা বলল আর রাজি হয়ে গেলি? একা কখনো শপিংয়ে গেছিস তুই? মেহের দুদিকে মাথা নাড়ায়। সত্যিই তো, সে একা কখনো যায়নি।
হয়তো মা সাথে গিয়েছে, নয়তো ভাইয়া, কেউ তো সাথে থাকত। তবে আজকে সে রাজি হয়ে গিয়েছিল একমাত্র ইমার জন্য, কারণ আর কেউ তো যেতে রাজি হচ্ছে না। মেহের মৃদুস্বরে বলে, ভাবির তো কোনো ভালো ড্রেস নেই, দেখো কেমন পুরনো ড্রেস পরা, তার উপর পিঠের দিকে ছেঁড়া ছিল, সেলাই করা দেখেছি, তো আমি কি করব। মায়ের এমন কথায় মেহের চুপ হয়ে যায়। আজ যেন নিজের মাকেই সে চিনতে পারছে না। তার মা তো কখনোই এমন করত না। রুমানা প্রথম দিন যেদিন তাদের বাড়িতে কাজে এসেছিল, মা নিজে গিয়ে তার জন্য কাপড় কিনে এনেছিল, আর আজ ভাবিকে নিয়ে মা কেমন হেলাফেলা করছে। অথচ এ হচ্ছে তার একমাত্র ছেলের বউ। পরপর একা হাতে সব রান্না শেষ করে ইমা। এসব রান্নার কাজে সে পারদর্শী। চাচির বাড়িতেও সে নিজেই রান্না করত, সেই স্বামীর বাড়িতেও রান্না করেছে। কোনোদিন একটু ভুল হলেই মায়ের। এসব মার খেতে খেতে সে এখন রান্নায় পারদর্শী, যেন এখন কেউ তার সাথে রান্নায় পেরে উঠবে না। এখন একা হাতে সব রান্না করেছে বলবে না, হালিমা আর রুমানা দুজনেই একটু সাহায্য করেছে। এটা দূর থেকে সামিনা বেগম দেখলেও কিছুই বলেননি। এত রান্নার পর সে ঘেমে একাকার হয়ে যায়। আসলে গ্রামে তো খোলামেলা রান্নাঘর ছিল, বাতাস প্রচুর ছিল, কিন্তু এখানে বাড়ির ভেতর রান্নাঘর, বাতাস কম, তাই বেশি ঘেমেছে সে। রান্না শেষে ওড়নায় হাত মুখ মুছে সে সামিনা বেগমের সামনে যায়। তিনি আর চোখে একবার তাকিয়ে ইমাকে রুমে যেতে বলেন। রুমের কথা শুনে ইমা রুদ্রের রুমেই যায়, কারণ তাকে আসার পর থেকে তো এই রুমেই থাকতে হয়েছে। তবে বিপত্তি তখন ঘটে যখন ঘামে ভেজা 3 পিসের জামাটা হঠাৎই কোমরের দিকে ছিঁড়ে যায়। এখন তো ইমা ভয় পেয়ে যায়, কারণ তার কাছে আরেকটাই জামার সেট আছে, আর তো কিছুই সাথে করে আনতে পারেনি। এখন কি হবে? কাউকে তো কিছু বলতেও পারছে না, কারণ এখানে তাকে কেউ পছন্দ করছে না। আর শ্বশুরকে তো এসব কথা বলতে পারবেন না, কিভাবে বলবে? ভারী লজ্জার কথা যে। ইমা বিছানায় না বসে বারান্দায় গিয়ে দেয়াল ঘেঁষে বসে থাকে। বেশ ক্ষুধে লেগেছে তার, কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ অভ্যাস হয়ে গেছে তার ক্ষুধা পেটে নিয়ে কাজ করতে। ইমা বসে থেকে পুরনো কথাগুলোই ভাবছিল। তার এসএসসি পরীক্ষা পর্যন্ত জীবনটা স্বাভাবিকই ছিল। সকালে উঠে বাড়ির রান্না শেষ করে স্কুলে যেত, তারপর এসে খাবার থাকলে খেত, নয়তো না। সোজা দুপুরের রান্না করত, একেবারে দুপুরের খাবার খেয়ে আবার রাতের রান্না। এভাবেই চলত জীবন। এটাই স্বাভাবিক তার কাছে, কারণ মা বাবা ছাড়া এতিম এক মেয়েকে যে চাচা তাদের বাড়িতে থাকতে দিয়েছে, সেটাই তো অনেক ছিল। আবার তাকে পড়াশোনাও করিয়েছে, যদিও সেটা তার বাবার সঞ্চয়ের টাকায়। ইমার বাবা আগে গ্রামে গাড়ি চালাতো, তারপর ওর মায়ের সাথে বিয়ের পর টুকটাক শহরের গাড়ি চালানো শুরু করে। এভাবে একসময় শহরেরই গাড়ি চালানো শুরু করে, সেজন্য বাড়িতে তেমন আসতে পারত না। প্রতি মাসে 2-3 বার আসত, প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে একদিন থেকে আবার চলে যেত। তবে বাবা তাদের মা মেয়েকে অনেক ভালোবাসত, শুধু জীবিকার তাগিদে দূরে থাকতে হতো। এভাবেই চলছিল তাদের জীবন। তবে হঠাৎ একদিন তাদের ছোট্ট সংসারে বিপর্যয় নেমে আসে। শহরে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট, বাবা স্পট ডেথ। তখন ইমা বোধহয় ক্লাস 5-এ পড়ত। মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। মায়ের আগে থেকেই শারীরিক কিছু অসুস্থতা ছিল, সাথে শ্বাসকষ্ট বেড়ে যায়। বাবার কিছু সঞ্চয় আর গ্রামে হাঁস মুরগি পেলে সবজি বেচে তারা জীবন চালানো শুরু করে। মোটামুটি সুখেই ছিল, তবে সেটাও বেশি দিন টিকল না। শ্বাসকষ্টে মাও একদিন চলে যান। একাকী ইমাকে তখন তার চাচা এসে বাড়িতে তুলে নিয়েছে, তবে নিঃশর্ত, বাড়ির সব কাজ সে করত। চাচি তখনও অতটাও খারাপ ছিল না, তবে ধীরে ধীরে কেমন যেন হয়ে গেল। হয়তো ইমা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য বোঝা হওয়ারই কথা, চাচা চাচির ছোট মেয়ের পরে ইমা বাড়তি বোঝা ছিল, তাই তো এসএসসির পরেই বিয়ের ব্যবস্থা করেছিল। যদিও সেই বিয়েটাও স্বাভাবিক ছিল না, সেখানেও কত কাহিনী ঘটেছিল। এসব মনে পড়তেই ইমার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এসব কথা সে ভুলে যেতে চায়, তবুও বারবার মনে পড়ে যায়। এই জন্যই বোধহয় বলে, সুখ বেশি দিন টিকে না, আর দুঃখের দিনগুলো সহজে ভোলা যায় না। আদৌ কি সে কখনো তার জীবনে সুখের সন্ধান পাবে? রৌদ্র কি তাকে কখনো মেনে নিবে, নাকি আগের মতোই আবারও তার ঠাঁই হবে চাচির সংসারে?